কমলার বহুজাতিক সত্তায় ভবিষ্যৎ দেখছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। বাবা ছিলেন জ্যামাইকান, মা ভারতীয়, উভয়ের অভিবাসী। তাই কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের জনসংখ্যার পরিবর্তিত রূপেরই প্রতিফলন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তিনি শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণের জন্য মঞ্চে পা রাখবেন, তখন তিনি দেশটির দ্রুত বর্ধনশীল জাতিগত শ্রেণীর প্রতিনিধিত্ব করবেন। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো তথ্য অনুসারে প্রায় 4,20,00,000 মার্কিনী এখন বহুজাতিক হিসেবে চিহ্নিত, যা দেশটির মোট জনসংখ্যার 13%। 2000 সালে চেয়ে এই সংখ্যা 2% বেশি। ওই বছরটিতে যুক্তরাষ্ট্রের প্রথম জাতিভিত্তিক আদমশুমারি হয়। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে বিভিন্ন বৈচিত্র্য ও সংস্কৃতির লোকজনের সমাবেশস্থল, কিন্তু বাস্তবে কয়েকটি রাজ্য 1960-এর দশকের নাগরিক অধিকার আইন এবং 1967 সাল পর্যন্ত অন্য জাতি বর্ণের বিয়ে নিষিদ্ধ করা আইনগুলো বাতিল না হওয়া পর্যন্ত জাতিগতভাবে নাগরিকদের আলাদা করে রেখেছিল। এমতো অবস্থায় দ্রুত সময়েই এসেছে সামাজিক পরিবর্তন। 2008 সালে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। আর কমলা যদি আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হন, তবে তিনি হবেন প্রথম নারী এবং দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত প্রেসিডেন্ট। এমনটা হলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ আর বৈচিত্র্যময় দেখাবে। বহুজাতিক মানুষের অধিকাংশই বর্তমানে 44 বছরের কম বয়সী, প্রায় 1/3 এখন শিশু। এই প্রবণতাকে যুক্তরাষ্ট্রে কিছু সংখ্যক শ্বেতাঙ্গ বিপর্যস্ত হয়ে ও খারাপভাবে নিয়েছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত মাসে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে কমলার বিরুদ্ধে অভিযোগ তোলেন। কমলা ভারতীয় হয়ে নিজেকে কৃষ্ণাঙ্গ দেখাচ্ছেন। ট্রাম্প বলেন, আমি জানি না তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ। আপনারা কি জানেন? তবে আমি যে কোনো পরিচয়কে সম্মান করি। কমলা দীর্ঘদিন ধরে তার বাবা মায়ের পূর্বপুরুষদের সঙ্গে জ্ঞাত। ট্রাম্পের মন্তব্যে কিছু বহুজাতিক লোক তাদের নিজস্ব অভিজ্ঞতার প্রতিধ্বনি দেখছেন। তাদের একটি উন্নতি বেছে নিতে বলা হয়েছিল। শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলটির নেতারা বলেন, এই বৈচিত্র্য কমলাকে যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষাকৃত ভালো নেতা হিসেবে তৈরি করেছে। লেবানন, পুয়ের্তো রিকো এবং হাইতি বংশোদ্ভূত প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্ট সম্মেলনের এক সাইডলাইন রাজনৈতিক অনুষ্ঠানে বলেন, যখন আপনার কাছে এমন ব্যক্তি থাকেন যিনি একাধিক অভিজ্ঞতা বহন করছেন, তখন তিনি সম্পদ। যখন আপনার কাছে এমন কোনো ব্যক্তি থাকে যিনি একাধিক অভিজ্ঞতা বহন করছেন, তিনি সম্পদ। কে বলেছে এটা? এটা বলেছে ম্যাক্সওয়েল ফ্রস্ট। প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিস্তৃত পরিসরের প্রেক্ষাপটে এই সক্ষমতা তরে আইন প্রণয়ন এবং পরামর্শের সক্ষমতাকে বাড়ায়। প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বক্তব্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্দা নামবে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনের। আগের দিন বুধবার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস বক্তব্য দেন এবং প্রার্থিতা গ্রহণ করেন। তাহলে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছে টিম ওয়ালস। বক্তব্যের পর তার স্ত্রী ও 2 সন্তান মঞ্চে ওঠেন। মিনেসোটার গভর্নর বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন গ্রহণ করাটা আমার জন্য সম্মানের। সম্মেলনের মঞ্চে ডেমোক্রেটরা যখন ঝড় তুলছেন, তখন বড় রণের প্রস্তুতি নিতে বসে নেই রিপাবলিকানরা। বিখ্যাত কেনেডি বংশের প্রতিনিধি রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন জানাতে যাচ্ছেন। এমনটা হলে ট্রাম্পকে নভেম্বরের নির্বাচনে আরও শক্তিশালী হিসেবে দেখা যাবে। তুরস্কে মার্কিন অস্ত্র ব্যবহার কথা স্বীকার করেছে ইউক্রেন। আমরা এটা পড়তে পারি, দর্শন ঠেকাতে কঠোর আইন। ধর্ষণ ঠেকাতে কঠোর আইন করার দাবিতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই চিঠি পাঠান। চিঠিতে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে 15 দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু অনলাইন এ খবর জানায়।
এদিন তৃণমূলের সংসদ সদস্য তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সরকারকে অনুরোধ করেন তারা যেন ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেন। আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণের পর হত্যার ঘটনার সমালোচনার মুখে আছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট অন্যান্য প্রশ্ন তুলেছে। এই আবহে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা। চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বাড়ছে, প্রতিদিন ঘটে 90টি ধর্ষণের ঘটনা ঘটছে। এ ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনা বন্ধে অবিলম্বে কড়া আইন প্রয়োজন। এদিকে ধর্ষণ খুনের এই ঘটনায় খটকা লাগছে সুপ্রিম কোর্টের। গত 9 আগস্ট ভোরে চিকিৎসক খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর ঘটনাস্থলে সিল করা পর্যন্ত যে ঘটনা পরম্পরা আদালতে পেশ করা হয়েছে তাতেই বেড়েছে সেই খটকা। বিচারপতি পারদিওয়ালা বলেন, অবাক হচ্ছি, ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হলো অস্বাভাবিক মৃত্যু, এটা কিভাবে সম্ভব? চিকিৎসক হত্যা 15 দিনে বিচারের শাস্তি নিশ্চিত করার দাবি মামলা নিয়ে খটকা লাগছে সুপ্রিম কোর্টের। নির্বাচনী আইন পরিবর্তনের বিরুদ্ধে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভ করেন হাজারো মানুষ। গাজা উপত্যকার গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক, নিহত 22। ফিলিস্তিনি ছিটমহলের গাজায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত 22 বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইরত ইসরায়েলি সেনার গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল অনেক গভীরে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটা চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপ দেওয়ায় কয়েক ঘন্টার মধ্যে নতুন হামলা অভিযোগের ঘটনাগুলো ঘটে। যুদ্ধবিরতি নিয়ে কয়েক মাস ধরে থেমে থেমে আলোচনা চললেও তা একই ইস্যুকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। কিন্তু ইসরায়েল হামাস তাদের নিজ নিজ দাবিতে দৃঢ়ভাবে অটল রয়েছে। গতকালের হামলায় গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহতে 11 জন নিহত হন। মধ্যাঞ্চলীয় আল মাগাজি শিবিরে এক সাংবাদিক সহ আরও 6 জন নিহত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন। দক্ষিণাঞ্চলে পৃথক কয়েকটি হামলায় আর 5 জন নিহত হন। এর মধ্যে খান ইউনুস নিহত 2 জন হলেন এক নারী ও শিশু সন্তান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় তাদের বাহিনীগুলো গাজার মধ্যাঞ্চলের দেইল আল বালাহে এবং দক্ষিণাঞ্চলে খান ইউনুসে তাদের অভিযানগুলো জোরদার করে ফিলিস্তিনি সামরিক অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিয়েছে, রকেট জব্দ করেছে এবং জোরদার হত্যা করেছে। তাদের সেনারা গাজার দক্ষিণাঞ্চলের শহরের রাস্তায় পৌঁছে যেয়ে ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন গাজার যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তির চুক্তি চূড়ান্ত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টাকা দিয়েছেন। এ বিষয়ে বুধবার তাদের মধ্যে ফোনালাপ হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার জন্য আসন্ন কায়রো বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতি বলা হয়, যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তি চূড়ান্ত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন বাইডেন। এছাড়া কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক সরকারের একজন কমান্ডার নিহত হয়েছেন।